ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের অসংখ্য ছাত্রছাত্রী অনলাইন এবং অফলাইনে বোর্ডে র্যাঙ্ক করছে এবং সফল তোমরাও হবে। যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন যারা দশম শ্রেণী উঠেছ, তাদের জন্য এই মতি নন্দী বিরচিত কণিক উপন্যাসের ধারাবাহিকভাবে যে আলোচনা হচ্ছে, আজকে তোমাদের চলে এসেছি পঞ্চম অধ্যায়ে। তোমরা জানো তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন যে এপ্রিলে পরীক্ষা হতে চলেছে, 6টি অধ্যায় পাঠ্য 30 পাতা পর্যন্ত। আজকে পঞ্চম অধ্যায় তোমাদের হবে, তার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তাহলে তোমাদের এই কণিক উপন্যাসের পঞ্চম পরিচ্ছদ নিয়ে আলোচনা করব। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, 2025-এ দেবে, এখন 2024-এ ক্লাস 10-এ পড়ছো, প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024-এ এপ্রিলে দিতে চলেছ, তাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে এই কণিক উপন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুঁটিয়ে লাইন বাই লাইন পড়াবো, জলের মতো সহজ করে, কারণ ভেতর থেকে প্রশ্ন আসতে পারে, অনেকেই কিন্তু পারে না, যারা টেক্সট বই খুঁটিয়ে পড়ে না। তাই তোমাদের বলবো, অবশ্যই যারা আমার পরিবারের সদস্য আছো, তাদের অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি। এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না। এবং তোমরা তো আছোই, তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবার আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী 2025-এ যেন মাধ্যমিকে সমস্ত বিষয় তোমাদের হাতের মুঠে চলে আসতে পারে। তার জন্য আজকে শুরু করছি তোমাদের পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায়ে কি আছে দেখো। তো পঞ্চম অধ্যায়ে আমাদের যে আলোচনা আছে সেটা হচ্ছে এটাই, রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। আজকে রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। 25 জন প্রতিযোগী আছে, 22টি ছেলে আছে এবং 3টি মেয়ে আছে। তাহলে বুঝতে পারছো, 25 জন প্রতিযোগীর মধ্যে 22টি ছেলে এবং 3টি মেয়ে আছে। স্টার্টিং পয়েন্টে প্রচন্ড ভিড় যেখানে শুরু হচ্ছে। প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। তেল মাখা ব্যস্ত কেন? তেল মাখলে সাঁতার কাটলে স্পিড বাড়ে। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দি কোর্স। তাহলে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করেছে কারা? ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। আর আজকের বিচারক বা রেফারি হচ্ছেন আমাদের ক্ষিতীশ সিংহ, যিনি সাঁতার প্রশিক্ষক। সাঁতারুদের মধ্যে সঙ্গে যাবে নৌকোয়, কারণ যিনি বিচারক তাকে পাশে নৌকায় করে যেতে হবে, তাই উনি সাঁতারে নৌকায় করে যাবেন। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে। ক্ষিতীশের একদম একান্ত অনুগত ভেলোকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আজকে ওই নৌকোয় একটু আগে গেছে স্টার্টিং পয়েন্ট থেকে এবং ভেলো সঙ্গে আছে। এবং ভেলো কথা বলছে, খিদ্দা কে জিতবে বলো তো? সুবীরই মনে হচ্ছে, বলো, আলোচনা করছে। তো সুবীরের নামাটা অন্যায় হয়েছে। এইসব কম্পিটিশনে নামীদের নামা উচিত নয়, কারণ এখানে যারা আছে খুব বিখ্যাত নয়। সুবীর নাম করা একজন খেলোয়াড়, সে কেন এখানে নামলো? ওই তো প্রাইজ পেয়ে যাবে, এটাই বলতে চাচ্ছে আমাদের ভেলো, আমাদের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহকে। কারণ সুবীর তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করেছে, তার যে জাতীয় চ্যাম্পিয়ন, তাকে এইখানে নামা উচিত নয়, যা বলেছ। তবে বেশিরভাগ আনকরা দেখছি, ঠিক আছে, কারণ এখানে যারা নেমেছে সুবীর ছাড়া আর বোধহয় খুব একটা স্পোর্টিং নেই, তারা সবাই নিম্নমানের, নিচু মানের। ভেলো কিন্তু সারি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে লাগলো। ভেলোর মন কিন্তু ওই যে মেয়েরা ছোট ছোট পোশাক পরে সাঁতার কাটছে ওদের দিকে। একটি মেয়ে ছোট্ট সাঁতার কাটা লাল কস্টিউম পরা মেয়েটাকে তাকিয়ে আছে। সাঁতার কাটা মেয়েরা লাল, সে সাঁতারে ছোট্ট পোশাক পরে জলে স্নান করে সাঁতার কাটছে, আর ভেলো কিন্তু তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে। তাই ওই লাল কস্টিউম পরা, তাই একটু পরে বলো, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো তো দেখিনি তাকে। ক্ষিতীশ দেখ, এত দূর থেকে পুরো লেন্সের মধ্যে ক্ষিতীশ চিনতে পারছে না। পুরো লেন্সের মধ্য দিয়ে, কারণ ক্ষিতীশের চশমাটা পুরো লেন্স, প্লাস কাছে দেখা যায়, মাইনাস দূরে দেখা যায় না। সাদা টুপি মাথায়, লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল। তাই ক্ষিতীশ তার পুরো লেন্স, চশমার পুরো লেন্সের মধ্য দিয়ে দেখলো যে সাদা টুপি মাথায় আছে, লাল রঙের মোড়া তার সাঁতারের পোশাকটা, এবং ফিটফিটে সাদা, একদম বরফের মতো দেখতে, খুবই সুন্দরী। বললো কে? আমি তা কি করে জানবো বল? মেয়েটাকে চিনবো কি করে? না না, আমি এমনি বলছি যে তুমি চেনো কিনা আর কি।
বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলাম কিনা মেয়েটার সঙ্গে। অর্থাৎ প্রণবেন্দু বিশ্বাস একজন মাস্টারমশাই, তিনি ওই মেয়েটা যেখানে যেখানে সাঁতার কাটছে প্রণবেন্দুর সঙ্গে সঙ্গে যাচ্ছে, তীরে তীরে ছুটছে আর কি। তবে আমার কি মনে হয় জানো খিদ্দা, খুব বড় লোকের মেয়ে, বুঝলে? ওর পোশাক আচরণ দেখে মনে হচ্ছে খুব বড় লোকের মেয়ে। আর ওই যে সবুজ সবুজ মোটরটা দেখলে না, একটা সবুজ গাড়ি করে যাচ্ছে পাশে পাশে, ও সাঁতারের পাশাপাশি একটা গাড়িও ছুটছে, ওটাই কে নামলো বলো তো? মনে হচ্ছে সঙ্গে বাবা মা হবে, বলো? অর্থাৎ একটা কার বা গাড়ি নিয়ে এসছে, সেখানে তীরে তীরে ছুটছে কে, ওই মেয়েটার হয়তো বাবা মা, এটা ভেলো আন্দাজ করছে। আর প্রণবেন্দু বিশ্বাস তো মেয়েটার সঙ্গে ছুটছে, তাহলে মেয়েটার জন্য প্রণবেন্দু বিশ্বাস ছুটছে, মেয়েটার জন্য ওর বাবা মা গাড়ি করে ছুটছে, এত বেশি সাপোর্ট আছে ওই মেয়েটার। আর মেয়েটা বড় লোকের মেয়ে, এই বিষয়গুলো আন্দাজ করে নিল ভেলো। তুই বড্ড বেশি দেখিস, বুঝলি ভেলো, বকে দিল ক্ষিতিশ ভেলোকে। আরে না দেখে উপায় আছে, যা সুন্দরী মেয়েরা ছুটছে এখানে, আর সব দেখতে একেবারে মোবের পুতুলের মতো তুলতুলে চেহারা, তো চোখে তো পড়বেই। আর ওর পাশে দেখো কত সুন্দরী সুন্দরী মেয়েরা, মোবের পুতুলের মতো একদম কি নরম নরম মেয়েরা ছুটছে। আর তার পাশেই দেখো একটা পোড়া মাটির কেলে পিলসুজের মতো একটা, আর তার পাশেই একটা মেয়ে, যে মেয়েটা প্রদীপের কালো ডেরখার মতো পিলসুজ, কি বিচ্ছিরি, কত মোমের পুতুলের মতো ফর্সা ফর্সা মেয়ে, আর তার পাশে খিটখিটে একটা ওই প্রদীপের ডেরখার মতো কালো, ছি ছি ছি, কি অদ্ভুত দেখাচ্ছে বলো, সাদা আর কালো। ক্ষিতীশ একটু দেখার চেষ্টা করলো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিলো একটা শব্দ, কোনি কোনি কোনি। অর্থাৎ ওই বিয়েটাই কোনি, যাকে কিন্তু ক্ষিতীশ এতক্ষণ খুঁজে বেড়াচ্ছে। কারণ আমরা জানি চেহারাই তার পরিচয় নয়, সৌন্দর্যের পরিচয় নয়, কর্মেই তার পরিচয়। কালো হোক যাই হোক, ওই মেয়েটাই কোনি, তার মধ্যে ট্যালেন্ট বা প্রতিভা আছে। কোনি, ওই কালো মেয়েটা যে কোনি, এটা কিন্তু ক্ষিতীশ বুঝে নিয়েছে। ঠিক তখনই স্টার্টারের বন্দুক দুম করে গর্জে উঠল, আর গর্জে ওঠা মানে স্টার্ট। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশের নৌকাটা পিছু নিল, ওদিকে ফলো করছে। সুবীর আর গুটি 10 ছেলে এক ঝাঁক এগিয়ে গেছে। সুবীর তো এগিয়েছে, তার সঙ্গে এক ঝাঁক ছেলে এগিয়ে গেছে, তারপরে আরেক ঝাঁক যাচ্ছে। সব শেষে 3টি মেয়ে আর 2টি বাচ্চা ছেলে, ওরাও সাঁতার কাটছে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একসঙ্গে ছিল। তারপরে ওই যে বললাম লাল কস্টিউম পরা মেয়েটা, ও ধীরে ধীরে এগোতে শুরু করলো। খিদা স্ট্রোক দেখেছো, শরীরটা ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, না না, এমন কিছু স্ট্রোক নেই। অর্থাৎ মাস্টারমশাই খুদ ধরবে, তাই বলছে তুই অবাক হলে কি, ও স্ট্রোক সেরকম নেই। দেখছিস না মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না। আমরা তো পুকুরে বাঁধে এখানে সেখানে প্রচুর সাঁতার কাটি, কিন্তু কেন আমরা চাকরি পাই না সাঁতারে? কারণ আমরা সাঁতার মাস্টারমশাইয়ের কাছে সাঁতার শিখিনি। সাঁতারের যে ব্যাকরণ বা গ্রামার আছে, নিয়মটাই আমরা জানি না। আর তার জন্য আমি কিন্তু সাঁতার জানি, আমি লাল বাঁধ বল, বড় বাঁধ বলো, পুকুর বল, এপার ওপার করে দেবো, ঝাঁপিয়ে দেবো, কিন্তু সাঁতার বলতে যে নিয়মটা, সেটা কিন্তু আমরা শিখিনি। এটা একমাত্র সুইমিং ক্লাবে বা সাঁতার ক্লাবেই শেখানো হয়, যেটা আমি জানি না। তো এখানে ওই মাথা, আমরা যখন সাঁতার কাটি আমাদের খুব কিন্তু মাথা নাড়ানো হয়ে যায়, এই জন্য আমাদের স্পিডটা বাড়ে না। তাহলে মাথা কিন্তু স্টিল থাকতে হবে, যার মাথা নড়বে সে কিন্তু ভালো সাঁতার শিখতে পারবে না। তো ওর কিন্তু মাথা নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিড কমিয়ে দেয়। মাথাটা একদম মাঝখানে থাকতে হবে। এই যে সাঁতার কাটছি, হাতগুলো এটি মাঝখানে হতে হবে, আর এই হাতের কোনো ভাঁজ চলবে না, তবে কি না আমার স্পিড আসবে। মেয়েটা কিন্তু হচ্ছে না, শরীরটা রোল করছে বড়। অর্থাৎ যত বেশি রোল করবে, যত বেশি বডি মুভমেন্ট হবে, তত কিন্তু কি হবে, আমার স্পিডটা কমে যাবে। যারা সাঁতারের স্পিড বাড়াতে চায় তাদের ক্ষেত্রে কোনোই ভাঙা চলে না, মাথাটাকে সেন্ট্রাল রাখতে হয়, এবং তবেই কিন্তু, আর যত বডি নড়বে তত স্পিড কমবে। তাই বলছে শরীরে রোল হচ্ছে, কোনোই আরো উঠবে, কোনোই নিচে থাকলে কিন্তু স্পিড উঠবে না, কোনো কিন্তু নিচে থাকছে। এই এই অমনি না তোমার শুরু হলো খুদ ধরা। হ্যাঁ, ও মেয়েটা তোমার ছাত্রী নয়, লোকের খুদ ধরতে খুব ওস্তাদ, বলো? আরে খুদ না ধরলে রোগ সারবে কি করে? ডাক্তার মাত্রেই, মাস্টারমশাই মাত্রেই আমাদের খুদ ধরতে হয়, আর সেই ভুলটাকে ঠিক করে দিতে হয়, তবেই তো বিচারক। তো
কেন? ও কি তোমার ছাত্র? ছাত্র মানে ও কি তোমার স্টুডেন্ট বা ছাত্র যে তুমি ভুল ধরতে যাবে? আরে নাইবা হলো আমার স্টুডেন্ট বা আমার ছাত্রছাত্রীদের যে আমি ভুল ধরবো এমনটা কি নয়। যে কোনো স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা আমার কাছে প্রাণের সম্পদ। তারা ভুল করলে একজন আদর্শ মাস্টারমশাই তার ভুল ঠিক করে দেবে বই কি। আমরা চাই প্রত্যেক ছাত্রছাত্রী যাতে জীবনে সফলতা অর্জন করতে পারে, তার ভুল ধরতে হবে, তবে তো ঠিক হবে। সামনের দুই বাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে যায়, আর তারা কেউ কেউ এগোতে পারল না। ক্ষিতিশ ঘাবড়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে, মনে হচ্ছে নৌকোর বৈঠা বা দাঁড় বইছে ও কোনি। এত সুন্দর করে সাঁতার কাটছে, দুই ধারে মাথা নাড়তে নাড়তে আসছে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটা মেয়ে সমান তালে একই গতিতে সাঁতারে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে হয়তো আরো 30 মিটার সামনে এগিয়েছে, একটি ছেলের থেকে হাত 10 পিছনে। আর সেই সময় কেউ চিৎকার করে বলল, কোনি, কোনি, কোনি। সরোবরের তীর থেকে এই চিৎকারটা ভেসে এলো। ক্ষিতীশ আর ভেলো একই সঙ্গে তাকালো, দেখলো কে ডাকছে। এটা বছর 25-এর শ্যামবর্ণ, মানে না সাদা না কালো, একটি রুগ্ন যুবক। তা নদীর পাড় ঘেঁষে ছুটে চলেছে। তার পরনে ধুতি, নীল রঙের শার্ট, চটি জোড়া হাতে। যে লোকটি বলছে ওই যুবকটির শ্যামবর্ণ, অর্থাৎ না সাদা না কালো দেহের রং, ধুতি পরেছে, নীল জামা পরেছে, আর চটিটা হাতে নিয়ে ছুটছে নদীর পাড়ে, আর কোনি সাঁতার কাটছে। আবার সে বলছে, কোনি, কোনি, কোনি। এই গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, একটা যন্ত্রণা, একটা কষ্ট, একটা তার কাছে স্পিরিট দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁকে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেও ছুটছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে আর তাকাচ্ছে। আর সত্যিই দেখলে মনে হচ্ছে তার মুখখানি বড্ড অসহায়, খুব কষ্ট। আবার সে ডাকছে, কোনি, কোনি, কোনি। চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো। ক্ষিতীশ দেখলো কোনিকে পিছনে ফেলে বাচ্চা দুটি এগোচ্ছে। লাল কস্টিউম দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে। কে বলতো খিদ্দা? জানি না, কোনো মনে হচ্ছে যে ডাকছে এ কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। না, এরকম চিৎকারটা করছে কেন? পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা দামি ফিয়াট গার্ড এগিয়ে চলেছে। একটু বলে রাখি, এই যে ডাকছে না, এটা কোনির দাদা। তার গরিব দাদা গরিব বোনের জন্য এই লড়াইটা করছে, চিৎকার করছে। তার তো বড় বড় মাস্টারমশাই নেই, দামি শিক্ষক নেই, গঙ্গার ঘাটেই সাঁতার শিখেছে। তার যন্ত্রণা তার বোনটি যাতে সাঁতারে প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে, তার জন্য বোনকে উৎসাহ দিচ্ছে। আর এদিকে বড়লোকের মেয়েরা যারা ফিয়াট দামি গাড়ি করে এসেছে, দামি মাস্টারমশাই আছে, তারা তীর দিকে যাচ্ছে গাড়ি করে। তাই বললো, কে বলতো খিদ্দা? কোনো কম্পিউটারের বাড়ির লোক হবে, তার কোনির দাদা। এটি কিন্তু তোমাদের বলে দিলাম, পরে বুঝতে পারবে। পাড়ে রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়াট গাড়ি চলেছে, দামি গাড়ি। এটা এটা বড়লোকের গাড়ি। গাড়ির জানলায় উৎকণ্ঠিত একটি পুরুষ, একটি মহিলার মুখ। যারা জানলা দিয়ে দেখছে, একটি পুরুষ ও মহিলা। মাঝে মাঝে তারা হর্ন দিচ্ছে, এবং তারাও হর্ন দিচ্ছে কেন? ওই তাদের মেয়েকে বুঝিয়ে দিচ্ছে যে গাড়ি করে আমি যাচ্ছি। এরা চিৎকার করছে গরিব মেয়েরা, আর বড়লোকের বাবা মারা কি করছে? প্যাক 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 প্যাক, মানে আমরা আছি, আমরা আছি, আমরা আছি, শুধু মেয়েকে জানান দিচ্ছে হর্নের আওয়াজে। আর গরিব দাদা চিৎকার করছে, আবার চিৎকার করছে, কোনি, কোনি, কোনি। নৌকাটা ছপাছপ শব্দে দাঁড় ফেলে ক্রমাগত এগিয়ে চলেছে। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি এবার দাঁড়িয়ে গেছে। ক্রমশ সে ক্ষিতীশের চোখ ঝাপসা হতে শুরু করলো। ওই লোকটিকে লক্ষ্য করলো, জলের উপরে অনেক পিছনে দুটি হাতের ওঠা নামা
করছে। তারপর আর দেখা গেল না দুটো হাত। পড়ন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে, ছিটকে জল ওঠা, ছপ ছপ শব্দ, মাঝে নৌকার শব্দ চলছে নীরব নদীতে। সমানে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগীর সাঁতার শেষ করেছে সম্ভবত সুবীরই। কোনি জল থেকে উঠেছে সাঁতার শেষ করে। অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপ, কি কি ক্লাবের কৃতিত্ব আছে বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করলো না শেষ প্রতিযোগীর সীমানার পৌঁছোটা। সবাই প্রথমকে দেখে, শেষকে কেউ দেখে না। আর একঘেয়েমি আমার কৃতিত্ব বলা কেউ হয়তো পছন্দ করে না। ক্লাব এই করেছে, ক্লাব ওই করেছে, সারা বছর এই করেছে, এইগুলো কেউ শুনছে না। পাড়ের কাছে দাদা, কনির পায়ের গোছ কাদায় ডোবা, শরীরটাকে সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতে সে তাকিয়ে রইল। চোখ দুটি তার লাল হয়ে গেছে সাঁতার কেটে। সস্তার একটা কালো কস্টিউম পরেছিল সেই কনি। শীর্ণ দেহটা তার লেপ্টে গেছে, দেহটাও কালো, সাঁতারের পোশাকটাও কালো। হাঁপাচ্ছে, কারণ কনি গরিব বাড়ি, অপুষ্টি দুর্বলতায় ভোগে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার সঙ্গে বারবার কাঁপছে থরথর থরথর করে। কাঁধের হাড় দুটো খুব উঁচু হয়ে গেছে, সরু লম্বা হাত দুটো ঝুলছে, মনে হচ্ছে কান থেকে এই খসে পড়লো বলে, এত দুর্বল এরা। মেয়েটা একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে এবং মনোযোগে সে কিন্তু লাউড স্পিকারে কান পাচ্ছে। লাউড স্পিকারে কি ঘোষণা হচ্ছে শুনবার জন্য কনির দাদা। টলতে টলতে কনি উঠে এলো। ওরই বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করছিল। তবু তো শেষ করেছে, পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। কনি আরেকবার তাকালো, দেখলো নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। অর্থাৎ সে কনি প্রাইজ পায়নি, কনি হেরে গেছে। তখন তার কাছে এসে ক্ষিতীশ গিয়ে বলল, এই শোনো, তুমি সাঁতার শিখবে? চমকে কনি পিছনে ঘুরলো। সেই লোকটা, সেই গঙ্গার ঘাটে কাঁচা পাকা কদম ছাট চুল, পুরু কাঁচের চশমা, আমাদের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ। লাল কস্টিউম পরা মেয়েটি এবং মাস্টারমশাই নিজেই বলতে লাগলো, শোনো, দুঃখ করার কিচ্ছু নেই। এই লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। অর্থাৎ মাস্টারমশাই ছাড়া জীবনে কেউ কখনো বড় হতে পারে না। মাস্টারমশাই প্রয়োজন আছে গরিব বড়লোক সবার জন্য। মাস্টারমশাই আছেন যারা ভালো ভালো ছাত্রছাত্রী শিখতে চায়, বিনে পয়সা শেখাতে চান। তাই আজ কনিকে সে শেখাবে, প্রয়োজনে ঘরে খাবার দিয়ে শেখাবে। কিন্তু আমরা এমন স্টুডেন্ট চাই, এমন ছাত্রছাত্রী চাই যাদের শেখার ইচ্ছে আছে। তাই বলছে, ওই মেয়েটি তোমাকে হারালো, ও সাঁতার শিখেছে বলে। তুমিও ওকে হারাতে পারবে যদি তুমি শেখো। হঠাৎ কনির দু চোখে জল ভরে এলো, কারণ কনি সত্যি হেরে গেছে। থরথর করে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপরে চেয়াল দুটো শক্ত হয়ে গেল। ক্ষিতীশের চাহনির দপ করে জ্বলে ওঠা, শুধু ভেলুই লক্ষ্য করলো না, অস্বস্তি ভরে সে মাথা নাড়লো। আজকে কনির মধ্যে জেদটা চেপে গেল যে এবার হারলাম তো কি হয়েছে, পরের বারে অবশ্যই জিতবো। ওই যে দাঁড়িয়ে, ওকে, যে লোকটা এতক্ষণ কনি কনি চিৎকার করছিল, সেই লোকটার দিকে আঙুল তুলে ক্ষিতীশ বলল, ওই লোকটা কে? বলল, আমার দাদা। নিজেকে টানতে টানতে কনি আর শরীর চলছে না, অনেক কষ্টে টানতে টানতে ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কনির দাদাকে লক্ষ্য করে, গিয়ে নিজেই পরিচয় করছেন মাস্টারমশাই কনির দাদার কাছে। আমি একজন সাঁতারের কোচ, কোচ মানে মাস্টারমশাই। আমার নাম ক্ষিতীশ সিংহ, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, মানে আপনি কি রাজি আছেন? ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি বলল, দেখুন, আমার নাম কমল পাল, আমি এক সময় সাঁতার কেটেছি অ্যাপোলো ক্লাবে। ও দাদা বলছে, আর তখন আপনাকে দূর থেকে দেখতাম যে আপনি পাশের ক্লাবে, জুপিটার ক্লাবে শেখাচ্ছেন। ওটা তো বড়লোকদের ক্লাব, আমরা বড়লোকদের যেতাম না। গরিব ছেলেমেয়েরা দেখবে যে মাস্টারমশাই কম পয়সা নেয় সেখানে যায়, আর বড়লোকের ছেলেমেয়েরা যে মাস্টারমশাই বেশি পয়সা নেয় সেখানে যায়। তাহলে কনির দাদা ওই কম দামের ক্লাবটা, অর্থাৎ গিয়েছিল অ্যাপোলোতে, আর
ক্ষিতিশ শেখাচ্ছে কোথায়? তারই পাশে জুপিটারে। তাই দূর থেকে দেখতাম, কিন্তু আমাদের তো পয়সা নেই, তাই আমি ওখানে সাঁতার শিখতে পারিনি। দেখতাম আপনি খুব ভালো শেখান, ভালো মাস্টারমশাই। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটো উজ্জ্বল আনার চেষ্টা করলো, কষ্টটাকে একটু যাতে চাপা দেওয়া যায়, মাথা নাড়িয়ে বলল, দেখুন আমরা খুব গরিব, সাঁতার শেখাবার পয়সা তো আমাদের নেই। আরে আমাকে পয়সা দিতে হবে না। না না, তা বলছি না, সাঁতার শিখতে হলে তো খরচ আছে। যেমন ধরুন খাওয়া দাওয়ার খরচ, ভালো ভালো খাবার খেতে হয় শরীর শক্তিশালী করার জন্য। আমি পারিনি, সেই জন্য পয়সা ছিল না খাওয়ার। আমি একটা কারণে শিখতে পারিনি, সাঁতার শিখতে হলে আমাদের শরীরকে তাগত শক্তি দরকার, খাবার খেতে হবে, সেটাও বাড়ি নেই। বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, টিবিতে মারা গেল। সেকালে টিবি বা যক্ষা খুব ভয়ঙ্কর, অনেকেই মারা যেত। কারখানায় মজুদের কাজ করতে গিয়ে আমার গরিব বাবা মারা গেল। সাঁতার কেটে এসে খিদেই ছটফট করতুম, খাবার পেতাম না। কখনো কখনো স্কুলে ঘুমিয়ে পড়তুম। কারা স্কুলে ঘুমিয়ে যায় বলো? যারা দুর্বল, তাদের ঘুমটা বেশি আসে। বাবা মারা যেতে স্কুল ছাড়লাম, সাঁতার ছাড়লাম। যখনই বাবা মারা গেল, স্কুলে পয়সা দেওয়ার টাকা নেই, সাঁতার শেখাবার পয়সা নেই, আমাকে স্কুলও ছাড়তে হলো, আমাকে সাঁতারও ছাড়তে হলো। নাহলে আমার কিন্তু সাঁতার শেখার ভীষণ শখ ছিল। আজ 5 বছর হয়ে গেল বাবা মারা গেছে। ও ঠিক আছে, তা আপনি এখন করেন কি? আপনি বললে লজ্জা পাবো। আচ্ছা বেশ বেশ বেশ, উনি বলছেন হ্যাঁ, দয়া করে আমাকে আপনি বলবেন না, আপনি মাস্টার মশাই মানুষ, আমাকে আপনি বলছেন, আমার ভীষণ লজ্জা করছে। আচ্ছা বেশ বেশ, তুমিই বলছি। তো বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাড়িতে 7 ভাই বোন আর মা। 7 ভাই বোন আর মা, তাহলে কজন হচ্ছে? 7 ভাই বোন মা নিয়ে তো বুঝতে 8 জন। তবে আমি না বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে, কারেন্টের শক খেয়ে মেজো ভাই মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়ি থাকে, তাতে খাওয়াতে হয় না, পিসির বাড়িতে একটা ছেলেকে পাঠিয়েছে বাবা। আর তারপর কনি, তারপর 2টো বোন আর আমি। রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি, একটা মোটর গ্যারেজে আমি কাজ করি শ্রমিকের। ওভারটাইম করে হয়তো আরো 100-150 টাকা পাই, আর তাতেই সংসার চলে। মাসে 150 টাকা পাই, এটা দিয়ে খুব কষ্ট করে সংসার চালাই। আর থাকি আমি শ্যামপুকুর বস্তিতে। শ্যামপুকুরের পাশে গরিবদের বস্তি আছে, সেই বস্তিতেই আমার বাড়ি। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলতে, কারণ কমল খুব দুর্বল, ভেতরে ভেতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরন ক্ষিতীশের খুব একটা ভালো লাগলো না। ওর বাবা টিভিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করলো। অর্থাৎ বাবা যখন টিভি মারা গেছে আর ছেলের যা অবস্থা একই প্রায়, তাই খুব কষ্ট হলো। এবং বলতে লাগলো, জানেন, নামকরা সাঁতারু হবার শখ ছিল আমার। কনিকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলায় ভীষণ আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, তবে নিজের চোখে দেখিনি কখনো। কারণ সকালবেলায় কারখানায় যেতে হয়, রাত্রিবেলায় ফিরি, বোনটা কি করছে না করছে কিছুই খবর রাখতে পারি না। তবে আমি শুনেছি দিনরাত আমার বোনটা টোটো করে ঘুরে বেড়ায় ছেলেদের সঙ্গে। ক্লাস 5-এ পড়ছে, বাচ্চা মেয়ে, তবু ওখানের লোকেরা কথা বলে যে আমার ওর বোনটা নাকি ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। অনেক অনেক কথা বলে আমাকে। আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য, তারপরে বাকিটা সারাদিন কাজ করতে হয় গ্যারেজে। কি করছে আমি কিছুই জানি না বোনটা, তবু মাথা গরম হয়ে উঠলে বোনটার মাথায় 2-4 ঘা লাগিয়ে দিই। হ্যাঁ, ওর জন্য, এর বেশি ওদের জন্য আমি আর কিচ্ছু করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। আমার খুব ইচ্ছা আমার বোনটাকে আমি সাঁতার শেখাই, কিন্তু সেই পয়সা আমার নেই। ও ঠিক আছে, তা সেই দায়িত্ব যদি আমি নিই, মাস্টারমশাই বলল। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণ মুখ খুললো। এই 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 কিটা, কি 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 বলছো তুমি? বৌদি শুনলে বলবে কি? দায়িত্ব তোমার মানে? লোকের মেয়েকে তুমি দায়িত্ব নেবে মানে? আরে থাম তো, শুনুন, মানে বলতে যা বোঝে তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, দেখুন, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়ে শুধু কোচিং দিয়ে বড় হওয়া যায় না। গার্জেনরা যদি বড় কোচিংয়ে ঢুকিয়ে দেয়,
আর ছেলে মেয়েদের খবর না রাখে তাহলে ছেলে মেয়ে কখনোই মানুষ হবে না। তাই আমি শুধু বাড়ির সহযোগিতা চাই, বাদবাকি দায়িত্ব আমার। ছেলে মেয়েটা টিউশনে যাচ্ছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, এটা কিন্তু গার্জেনদের দায়িত্ব, যতই গরিব বাড়ি হোক না কেন। শুধুমাত্র টিউশন দিল আর স্কুল যাচ্ছে না দেখছে না, এটা হবে না। দেখতে হবে নিয়মিত হবে সে টিউশন বা স্কুল যাচ্ছে কিনা। আপনি দায়িত্ব নেবেন, হে তো ভাগ্যের কথা। কমলের চোখ চকচক করে উঠলো, কিন্তু আমি তো এক পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকে তো 12 টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি। যে কস্টিউমটা কিনেছিস মানে সাঁতারের পোশাকটা, সেটাও ধার করে কিনতে হয়েছে 12 টাকা দিয়ে। সাঁতারের পোশাক খুবই বাজে জিনিস, আমি জানি, আর একটু ভালো কিনে দিলে হতো, কিন্তু আমি কম দামি কিনতে বাধ্য হলাম, আমার তো পয়সা নেই। কখনো ওর সাঁতার আমি দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যেই ও প্রথম হবে, দেখলেন তো কি হলো। ক্ষিতিশ খাট নাড়লো, কারণ কোনি কথা রাখতে পারেনি। ভেলো বলো, আরে বুঝতে পারছেন না, স্ট্রেংথ নেই, স্ট্রেংথ মানে ক্ষমতা নেই, আর্ধেকের পর টানতেই পারছিল না। আরে ওকে খুব খাওয়াতে হবে, তাই না খিদ্দা, বলো, ওকে খুব খেতে হবে। আমরা এখন চলি, হ্যাঁ। ক্ষিতীশ পিছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কোণে দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে একটা প্লাস্টিকের ব্যাগ। আমার খুবই ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা অবশ্য করব, আপনি যদি আমার বোনটাকে একটু সাঁতার শেখান। তো ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে, আবার অ্যানাউন্স মাইকে, নাম ডাকা, হাততালির শব্দে লাউড স্পিকার ভেসে যাচ্ছে এবং মাইকে শোনা যাচ্ছে, মেয়েদের মধ্যে প্রথম, মেয়েদের মধ্যে প্রথম। ক্ষিতীশ তাকিয়ে রইল ভাই বোনের দিকে, প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে, কারণ কোনি মেয়েদের মধ্যে প্রথম হওয়ার কথা ছিল, এটা বলতেই তার ভেতরটা কষ্ট হচ্ছে। সে উল্টো দিকে পালাচ্ছে, বিজয় নিকেশে দেখবে না। ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গোলে রাস্তায় পড়বে, তাই রেলিং গোলে কোনি বেরিয়ে যাচ্ছে, কমলও গোলে বেরিয়ে যাচ্ছে। কোনি কাত হয়ে মাথা নিচু করলো, ঝটকা দিয়ে সে একবার ফিরে দাঁড়ালো। কেন না, বলল মাইকে, বালিগঞ্জ, বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র, টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কোনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেল, কারণ নামটা শুনে নিল যে বালিগঞ্জ ক্লাবের হিয়া মিত্র, বড়লোকের মেয়ে, সে কিন্তু মাত্র 35 মিনিট 18 সেকেন্ডে ফার্স্ট হয়েছে। তোমার কি মাথা খারাপ হলো খিদ্দা? ভেলো বলল ক্ষিতীশকে, কি বললে তুমি? লোকের মেয়েকে দায়িত্ব নেই মানে কি করছো তুমি? বৌদি তোমায় বকবে না? তুই কি করে বুঝলি? আরে কি অবস্থা, তুমি কি করলে? লোকের মেয়েকে দায়িত্ব নিলে পকেট থেকে খরচা করে, হ্যাঁ? আর ওই মেয়েটা দেখতে যে বিচ্ছিরি, ছি ছি ছি। আর ভেলোর পছন্দ আছে ওই লাল কস্টিউম পরা ফর্সা মেয়েটি, মোমের পুতুলের মতো, ওইটি ঠিক আছে, কিন্তু এই গরিবের মেয়েটা কিন্তু ভেলোর পছন্দ নয়। সে কি বলে, একটা পিলসুজ মার্কা সিডিঙ্গে, একটা প্রদীপের ডেরখার মধ্যে লম্বা রেলিঙ্গা চেহারা, কেষ্ট তুলসীর মতো গায়ের রং, বনে সে কালো তুলসী গাছ আছে তার মতো গায়ের রং, খেতে পড়তে পারে না, তুমি ওকে সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে। কি দেখেছো ওর মধ্যে, হ্যাঁ তুমি? হ্যাঁ রে, তা না হলে কি শেখানো যায় বল? দায়িত্ব না নিলে শেখানো যায়? আচ্ছা, দায়িত্ব দায়িত্ব বলছো, এই দায়িত্ব কথার মানে কি বলতো? আরে এই দায়িত্ব মানে খাওয়া পড়ার দায়িত্ব, এই ধর মানসিক গড়ন, মনের একটা ট্রিটমেন্ট দরকার, মনকে শক্ত করতে মাস্টারমশাই ভালো ভালো কথা বলতে হবে। আর এর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাকে গড়ে তোলার দায়িত্ব, একটা গরিব বাড়ির মেয়েকে তৈরি করতে হবে, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তা বুঝতে পারছিস না? আরে তাহলে তো ওকে তোমাকে বাড়িতে এনে রাখতে হবে নাকি? ওই বস্তির মেয়ে তো বস্তি থাকতে পারবে না। আরে দরকার রাখবো, তুই শুনিসনি যে এককালে গুরুগৃহে শিষ্যরা থাকতো? সিস্টেমটা খুব ভালো ছিল বল। সেকালে এরকম নিয়ম ছিল যে ছোটবেলায় সবাই গুরুগৃহে চলে যাবে, গুরুগৃহে থেকে পরিশ্রম করে গুরুকে খাওয়াবে, বাবা মাকে খরচা করতে হবে না এক পয়সা পড়ার জন্য, আর লেখাপড়া শেষ করে বাড়ি ফিরে আসবে, এসে কিন্তু তারা সংসার ধর্ম পালন করবে। বাল্য অবস্থাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী
সবাই লেখাপড়ার জন্য গুরুগৃহে চলে যাবে। এই জীবনটাকে আমরা বলি ব্রহ্মচর্যাশ্রম। আমাদের জীবনে 4টা ভাগ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস বা জ্যোতি আশ্রম। কি সুন্দর জীবন ছিল। সবাই ছোটবেলায় গুরুর গৃহেতে লেখাপড়া করবে, সেটা ব্রহ্মচর্য। তারপরে বাড়িতে এসে সংসার ধর্ম পালন করবে, এটা গার্হস্থ্য। তারপরে সংসারের ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে মাঝে মাঝে বনে জঙ্গলে চলে যাবে, আবার ফিরে আসবে, এটা বানপ্রস্থ। আর অতি বৃদ্ধ অবস্থায় সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে সেখানে গুরু হয়ে যা, এটাকে বলা হয় সন্ন্যাস বা জ্যোতি আশ্রম। তাহলে প্রথম জীবনে প্রত্যেককে গুরুগৃহে থাকতে হতো। সেই জন্যই আমি শিক্ষাকে যদি রাখি, অন্যায়টা কোথায় বল? সিস্টেম খুব ভালো, তাই না? সিস্টেমের মধ্যে বৌদির কথা তো মনে রাখতে হবে। তোমার সিস্টেম বৌদি মানবে কিনা? হ্যাঁ, ক্ষিতিশ রেগে উঠে একটা কি বলতে যাচ্ছিল, থেমে কান পাতলো লাউড স্পিকারে। লাউড স্পিকারে কি বলছে মাইকে, দাঁড়া দাঁড়া ভেলো, চুপ করতো, মাইকে কি বলছে শুনতে দে না, শুধু বিরক্ত করিস। কি বলছে দেখি। কনক চাপাপাল, কনক চাপাপাল, অ্যাটাচ কনক চাপাপাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, এই রে বোধহয় চলে গেছে। আবার ওরাই বলছে, এই রে বোধহয় চলে গেছে। আবার বলো, কনক চাপাপাল এন্ড কনক অ্যাটাচ কনক চাপাপাল, এই রে চলে গেছে। থাক, ওর প্রাইজটা রেখে দাও। কনক চাপাপাল কে? কোনি। কোনি আশা করতে পারেনি যে তার জন্য প্রাইজ থাকবে। ক্ষিতিশ দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুকের মতো হিয়া দাঁড়িয়ে আছে। হিয়া আনন্দে ফেটে পড়ছে, ওর দুই গালে টোল টোল মানে গালে গর্ত হয়ে গেছে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে, দেখছে আর হাসছে। প্রণবেন্দু মাস্টারমশাই ওদের সঙ্গে দাঁড়িয়ে, সুপুরুষ সুবেশ এক ভদ্রলোক। সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি দেখালো, কেমন করে সে করেছে। সামনের বছর দেখা যাবে। নিজেকে উদ্দেশ্য করে ক্ষিতিশ আপন মনে বলে ফেললো, সামনের বছরেই আমি ক্ষিতিশকে কোনিকে তৈরি করব। কোনি মেয়েটি প্রথম যে এখানে ফার্স্ট হবে। কিছু বলছো খিদ্দা? খিদ্দা আপন মনে বলল। ক্ষিতিশ জবাব দিল, না, আমার কথা মনের মধ্যে থাকবে, আমি যত সাকসেস হব কাউকে বলবো না। শেখাবে না? শেখাবে যে তুমি জল তুমি কথাই পাবে। হ্যাঁ, তোমাকে তো চাকরি খেয়ে দিল। তোমার তো আর জুপিটার ক্লাবে তুমি শেখাতে পারবে না। তাহলে ওই মেয়েটাকে তুমি কোথায় শেখাবে? হ্যাঁ, আর জুপিটারে তুমি তো ট্রেনার নও, শিক্ষক নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? হ্যাঁ, অন্য ক্লাবে তো তোমার যেতেই হবে। দেখো তুমি অন্য ক্লাব বলি রেগে যাচ্ছ, তাহলে মেয়েটাকে সাঁতার শিখালে অন্য ক্লাবে নিয়ে যেতে হবে না? কি না? আমি জুপিটারই ওকে শেখাবো। মানে যে ক্লাব তোমাকে তাড়িয়ে দিয়েছে সেই ক্লাবেই তুমি মেয়েটা সাঁতার শেখাবে? আরে আমি তো ক্লাবের সভ্য মেম্বার নাকি? চাকরি চলে গেছে বলে আমি আমার একটা স্টুডেন্টকে ছাত্রীকে শেখাতে পারবো না? দেখি কে আমায় আটকায়। তবে শোন, তার আগে না আমাকে রোজগারে নামতে হবে রে। টাকা ছাড়া সব ফাঁকা।